আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতির যে দাবা খেলা, সেই দাবা খেলায় মাঝে মধ্যে এমন কিছু চাল থাকে যা বাইরে থেকে দেখলে আসলে মনে হয় নিছকই এটি একটি সাধারণ ভোটের স্থান পরিবর্তন। কিন্তু একটু গভীরভাবে তলিয়ে দেখলে বোঝা যায় এই একটি চালের উপর নির্ভর করছে পুরো খেলার জয় এবং পরাজয়। ঠিক এই সময়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এখন অবস্থান করছেন চীনের রাজধানী বেইজিং এ। তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং পলিট ব্যুরো সদস্য ওয়াং ইর সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হবে। বাহ্যিকভাবে সবাই কিন্তু বলছে এটি মূলত ভারত চীন সীমান্ত সমস্যা বা স্পেশাল রিপ্রেজেন্টেটিভ পর্যায়ের 25তম বৈঠক সামনের মাসে, অর্থাৎ সেপ্টেম্বরের 12 থেকে 13 তারিখ ব্রিক্স সম্মেলনে যোগ দিতে দীর্ঘ 7 বছর পর ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সফরের আগে মাঠ গোছাতেই দুভালের এই বেজিং সফর। দর্শক, কথাগুলো খুব সাদামাটা মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানেই আসলে লুকিয়ে আছে আসল টুইস্ট এবং আসল চমক। দর্শক, হিমালয়ের বরফ গলা এই কূটনীতির হিসাব নিকাশ শুধু লাদাখ বা অরুণাচলেই কিন্তু সীমাবদ্ধ থাকছে না। এর এক বিশাল এবং অদৃশ্য প্রভাব কিন্তু ধেয়ে আসছে খোদ আমাদের বাংলাদেশের রাজনীতির মাঠে। আপনারা হয়তো ভাবছেন বেইজিং এ দুই পরাশক্তির বৈঠক, এর সাথে ঢাকার রাজনীতির আগামী দিনের রূপরেখার কি সম্পর্ক, তাই না? দেখুন, সম্পর্ক আছে দর্শক, এবং সেই সম্পর্ক এতটাই গভীর যা শুনলে আপনি হয়তো আপনার এতদিনকার রাজনৈতিক যে হিসাব নিকাশ রয়েছে সেই হিসাব নিকাশের খাতা নতুন করে আবারও মেলাতে বাধ্য হবেন। দর্শক, দার্শনিক চাণক্য বলেছিলেন রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই, থাকে কেবল চিরস্থায়ী স্বার্থ। গত কয়েক বছরে আমরা কিন্তু দেখেছি কিভাবে ভারত এবং চীনের মধ্যকার ভূ রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে আমাদের দেশের ভেতরেও কিন্তু এক ধরনের বিভাজন তৈরি হয়েছিল। বিশেষ করে 2024 সালের আগস্টের সেই তুমুল রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের অনেকেই কিন্তু ভেবেছিলেন ভারতের প্রভাব বলয় যেটি রয়েছে সেই প্রভাব বলয় থেকে বোধহয় আমরা চিরতরে বেরিয়ে এসেছি, এবং এখন থেকে চীনের একচ্ছত্র আশীর্বাদ নিয়ে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ আমাদের দেশের রাজনীতির মাঠে তৈরি হবে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি আসলে কোনো আবেগের জায়গা নয়, এটি কিন্তু এক নিরেট বাস্তবতার নিষ্ঠুর রঙ্গমঞ্চ। অজিত দোভাল এমন একজন মানুষ যাকে বলা হয় ভারতের চাণক্য বা জেমস বন্ড। তিনি যখন ওয়াং ইর মতো একজন ঝানু চীনা কূটনীতিকের সাথে টেবিলে বসেন, তখন শুধু গালওয়ান উপত্যকার পেট্রোলিং পয়েন্ট নিয়ে আলোচনা হয় না, সেখানে ভাগ বাটোয়ারা হয় পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ রেখা। ভারত কিন্তু খুব ভালো করেই জানে চীনের সাথে একটি স্থিতিশীল সম্পর্ক ছাড়া তারা কখনোই কিন্তু নিজেদের অভ্যন্তরীণ যে অর্থনৈতিক এবং বৈষয়িক পরাশক্তি হওয়ার যে স্বপ্ন সেই স্বপ্ন কখনোই পূরণ করতে পারবে না। অন্যদিকে চীনও কিন্তু বুঝতে পেরেছে আমেরিকার সাথে তাদের চলমান স্নায়ুযুদ্ধে ভারতকে অত্যন্ত নিরপেক্ষ রাখা গেলে সেটি বেজিং এর জন্য এক বিশাল বিজয়। আর এই পারস্পরিক বোঝাপড়ার সবচেয়ে বড় যে প্রভাব সেই প্রভাবটি পড়বে আমাদের বাংলাদেশের উপর। দর্শক, একবার ভেবে দেখুন তো, ভারত এবং চীন যদি নিজেদের মধ্যে একটি অলিখিত চুক্তিতে কোনোভাবে পৌঁছে যায়, যেখানে দক্ষিণ এশিয়ায় ভারতের ঐতিহাসিক প্রভাব বলয়কে চীন পরোক্ষভাবে মেনে নেবে এবং বিনিময়ে ভারত চীনের বৃহত্তর কৌশলগত স্বার্থে বাধা দেবে না, তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি সেই রাজনীতির দৃশ্যপট ঠিক আসলে কেমন হবে? দেখুন দর্শক, যারা ঢাকা শহরে বসে এখন বর্তমান সময়ে তৃপ্তির ঢেকুর তুলছেন এই ভেবে যে ভারতকে কোণঠাসা করে ফেলা হয়েছে, তাদের জন্য এই ভূ রাজনৈতিক সমীকরণ আমি মনে করি এক বিশাল অশনি সংকেত এবং চ্যালেঞ্জিং। এবং এখানেই আসে আওয়ামী লীগের প্রসঙ্গটি। একটু নিরপেক্ষ দৃষ্টিতে যদি আমরা পেছনের দিকে তাকাই, একটি বিষয় কিন্তু আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। সেটা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দীর্ঘ সময় ধরে ভারত এবং চীন উভয় পরাশক্তির সাথেই এক অদ্ভুত এবং সফল ভারসাম্য বজায় রেখে চলেছিল। ভারতের সাথে কানেক্টিভিটি এবং নিরাপত্তা গ্যারান্টি, আর চীনের সাথে কি হয়েছিল? চীনের সাথে মেগা প্রজেক্টের উন্নয়ন।
এই দুইয়ের একটা দারুণ রসায়ন ছিল সেই সময়কার রাজনীতিতে। অনেকেই হয়তো অনেক সমালোচনা করেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার এই কঠিন যে বাস্তবতা, সেই বাস্তবতায় আওয়ামী লীগ কিন্তু চরম বিচক্ষণতার পরিচয় দিয়েছিল তাদের আমলে। তা অস্বীকার করার কিন্তু কোনো উপায় নেই। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ভারত কিন্তু তাদের সেই পরীক্ষিত মিত্রের অভাবটি খুব হাড়ে হাড়ে টের পাচ্ছে। বাংলাদেশের মাটিতে যদি কোনো অস্থিতিশীল বা উগ্রপন্থী শক্তির উত্থান ঘটে, তবে সেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোর নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে। আর ঠিক এই জায়গাতেই দুবাল ও ওয়াং ই বৈঠকের মূল রসায়নটি কিন্তু খুব নিবিড়ভাবে সম্পর্কিত। দর্শক, চীন কি চাইবে বাংলাদেশে এমন কোন সরকার থাকুক যাদের কারণে এই পুরো অঞ্চলে একটি অস্থিতিশীলতা তৈরি হোক এবং পশ্চিমাদের সামরিক যে উপস্থিতি সেটি বঙ্গোপসাগরে বৃদ্ধি পাক? মোটেও না। চীনের দরকার স্থিতিশীলতা, কারণ তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ এখানে কিন্তু আটকে আছে। সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর অঞ্চলে আমেরিকার মতো কোনো পশ্চিমা পরাশক্তির আধিপত্য বিস্তার চীন এবং ভারত উভয়ের জন্যই কিন্তু একটা বড় হুমকি স্বরূপ। দর্শক, যদি অযোধ্যা চীনকে কোনোভাবে বোঝাতে সক্ষম হন যে বাংলাদেশ ভারতের পরীক্ষিত রাজনৈতিক শক্তির পুনর্বাসন বা তাদের মতাদর্শের একটি স্থিতিশীল কাঠামোই এই অঞ্চলের সার্বিক নিরাপত্তার জন্য জরুরি, অর্থাৎ আওয়ামী লীগ, এবং এর ফলে চীনের অর্থনৈতিক স্বার্থের কোনো ক্ষতি হবে না, তবে বেইজিং খুব সহজেই কিন্তু তাতে সায় দিতে পারে বা গ্রিন সিগন্যাল দিতে পারে। আপনারা যারা মনে করছেন চীন সবসময় ভারতের বিপক্ষে গিয়ে দেশের নতুন বা ভিন্ন কোনো রাজনৈতিক শক্তিকে অন্ধভাবে সমর্থন দিয়ে যাবে, তারা হয়তো আন্তর্জাতিক রাজনীতির এই সূক্ষ্ম হিসাবটি ধরতে, আমি বলবো, মারাত্মকভাবে ভুল করছেন। দেখুন দর্শক, আমাদের দেশের অনেক রাজনৈতিক বিশ্লেষকই একটি বড় ভুল করে থাকেন এবং তারা ভাবেন আমরা চাইলেই চীন কার্ড খেলে ভারতকে চাপে রাখতে পারবো। কিন্তু আগামী দিনের রাজনীতিতে এই চীন কার্ড খেলার সুযোগটি হয়তো একেবারেই সংকুচিত হয়ে আসছে। কারণ কি? কারণ হচ্ছে ভারত এবং চীন যদি নিজেদের মধ্যে একটি ম্যাক্রো লেভেল আন্ডারস্ট্যান্ডিং বা বড় ধরনের সমঝোতায় কোনোভাবে পৌঁছে যায়, তবে আমাদের মতো দেশগুলোর জন্য দুই নৌকায় পা দিয়ে চলার দিন শেষ। তখন আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে তারাই টিকে থাকবে যারা আসলে এই দুই পরাশক্তির যৌথ স্বার্থের সাথে সাংঘর্ষিক হবে না। আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে একটি ধর্মনিরপেক্ষ এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত নির্ভরযোগ্য দল হিসাবে কিন্তু নিজেদের বহুবার প্রমাণ করেছে। এখন যদি আন্তর্জাতিক সমীকরণ বদলায়, তবে আমরা হয়তোবা আগামীতে রাজনৈতিক কোনো পট পরিবর্তন দেখতে পাবো এবং এই দলটির একটি অভাবনীয় প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হবে না, তা কিন্তু জোর দিয়ে কখনোই বলা যাবে না। রাজনীতিতে আসলে কোনো কিছুই অসম্ভব নয়। ঠিক যেভাবে লাদাখে মুখোমুখি অস্ত্র তাক করে দাঁড়িয়ে থাকা দুই দেশের শীর্ষ কর্তারা আজকে বেইজিং এ হাসি মুখে কর্মর্দন করছেন এবং একসাথে কথাবার্তা বলছেন। দর্শক, এক্ষেত্রে আমরা যদি একটু গভীরে যাই, তাহলে দেখব দুবালের এই সফর এমন এক সময় হচ্ছে যখন পুরো বিশ্ব ব্যবস্থা একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার নির্বাচন এগিয়ে আসছে, অন্যদিকে ইউরোপ, রাশিয়া, ইউক্রেন যুদ্ধ। এই ডামাডোলের মধ্যে এশিয়াকে শান্ত রাখা চীন এবং ভারত উভয়ের জন্যই অপরিহার্য। আর এশিয়াকে শান্ত রাখতে হলে দক্ষিণ এশিয়াকে শান্ত রাখতে হবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ তো রয়েছেই। দক্ষিণ এশিয়াকে শান্ত রাখার অন্যতম চাবিকাঠি হলো একটি স্থিতিশীল এবং প্রগতিশীল বাংলাদেশ। আপনারা হয়তোবা লক্ষ্য করবেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কিন্তু এক ধরনের অস্থিরতা এবং অনিশ্চয়তা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, আগামীতে আসলে কি হবে, অর্থনীতি কিভাবে ঘুরে দাঁড়াবে। এই প্রশ্নগুলোর উত্তর শুধু ঢাকার রাজপথে কিন্তু লুকিয়ে নেই, এর আসল উত্তরে লেখা হচ্ছে সাউথ ব্লক এবং বেইজিং এর ফরেন মিনিস্ট্রির গোপন যে ফাইলগুলো রয়েছে, সেই গোপন ফাইলগুলোতে। দর্শক, অজিত দোভাল চীনের কাছে ভারতের পক্ষ থেকে একটি অত্যন্ত সুস্পষ্ট বার্তা নিয়ে গেছেন, এটা নিশ্চিত। ভারত কখনোই চাইবে না তাদের তিন দিক ঘিরে থাকা একটি দেশে এমন কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠুক যারা কৌশলগতভাবে দিল্লির জন্য মারাত্মক মাথা ব্যথার কারণ হয়।
আর চীনও কিন্তু জানে ভারতের এই রেড লাইন ক্রস করে বাংলাদেশে অতিমাত্রায় নাক গলাতে গেলে ব্রিক্স, এসসিও বা গ্লোবাল সাউথের বিশাল বাজার নিয়ে চীন যে জোট তৈরি করতে চাইছে তা অঙ্কুরেই বিনষ্ট হবে। তাই আগামী দিনগুলোতে আমরা হয়তো দেখব বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে আন্তর্জাতিক মহলের, বিশেষ করে ভারত এবং চীনের এক ধরনের নীরব ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তারা উভয়ই চাইবে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যা পূর্ব পরীক্ষিত, যাদের সাথে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তাদের রয়েছে, এবং যারা আসলে উগ্রবাদের বদলে অর্থনৈতিক উন্নয়ন যেটি রয়েছে সেটার দিকে মনোযোগ দেয়। আর এই সমীকরণে আওয়ামী লীগের মতো বিশাল জনভিত্তি এবং দেশব্যাপী বিস্তৃত সাংগঠনিক কাঠামো থাকা দল কতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে তা আসলে নতুন করে বলার আমি মনে করি অপেক্ষা রাখে না। এখন দর্শক, অনেকে হয়তো এই মুহূর্তে আমার যে আলোচনা কিংবা আমার যে বিশ্লেষণ তার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। আপনাদের মনে হতে পারে আমি হয়তো একটি নির্দিষ্ট দলের প্রতি কিছুটা সহানুভূতিশীল হয়ে কথাগুলো বলছি। কিন্তু দর্শক, বিশ্বাস করুন, একজন নিরপেক্ষ পর্যবেক্ষক হিসাবে যখন ভূ রাজনীতির এই বিশাল ক্যানভাসের দিকে তাকাতে হয়, তখন আবেগ দিয়ে নয়, বরঞ্চ নিরেট যুক্তি এবং বস্তুনিষ্ঠ তথ্যপত্র দিয়েই কিন্তু কথা বলতে হয়। আপনি পছন্দ করুন বা না করুন, একটি রাজনৈতিক দল যখন যুগের পর যুগ একটি দেশের শিকড়ে জড়িয়ে থাকে, তখন সাময়িক ঝড়ে তাদের উপরের পাতা ঝরে গেলেও শিকড় কিন্তু ঠিকই মাটির অনেক গভীরে অক্ষত থেকে যায়। আর আন্তর্জাতিক শক্তিগুলো কিন্তু ঠিক সেই শিকড়টির সন্ধান করে। কিন্তু কেন করে? কারণ তারা খুব ভালো করে একটি বিষয় জানে, সেটা হচ্ছে নতুন চারাগাছ লাগিয়ে তার ফল পাওয়ার চেয়ে পুরনো এবং মজবুত যে গাছ, সেই গাছের যত্ন নেওয়া অনেক বেশি বাস্তবসম্মত এবং ফলদায়ক। একইভাবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও যদি আমরা হিসাব করি, বাংলাদেশ বর্তমানে একটি অত্যন্ত জটিল সন্ধিক্ষণে কিন্তু দাঁড়িয়ে আছে। পোশাক শিল্প থেকে শুরু করে বিদেশি বিনিয়োগ, সবকিছুতেই কিন্তু একটি আস্থার সংকট তৈরি হয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা রাজনৈতিক বক্তৃতা শোনেন না, তারা কি দেখেন? তারা দেখেন স্থিতিশীলতা। ভারত ও চীনের মধ্যকার এই বরফ গলা সম্পর্ক যদি একটি দীর্ঘমেয়াদী সমঝোতায় কোনোভাবে রূপ নেয়, তবে তারা যৌথভাবেই চাইবে বাংলাদেশে এমন একটি সরকার থাকুক যারা পলিসি কন্টিনিউশন বা নীতির ধারাবাহিকতা বজায় রাখতে পারে। আর এই নীতির ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে অতীতের ট্র্যাক রেকর্ড ঘাটলে কিন্তু দেখা যায় বর্তমান প্রেক্ষাপটে শূন্যস্থান পূরণের জন্য পুরনো মিত্রদের বিকল্প খুব একটা কিন্তু নেই। দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন আমি কথা বলার সময় বারবার একটি বিষয়ের উপর অনেক বেশি জোর দিচ্ছি, আর সেটা হলো সমঝোতা। দুবাল এবং ওয়াং ইর এই বৈঠক শুধু দুই দেশের সীমানা নির্ধারণের গণ্ডিতে কিন্তু কোনোভাবে আটকে নেই। এটি মূলত আগামী দশকের এশীয় রাজনীতির একটি মাস্টার প্ল্যান তৈরির বৈঠক। আগামী সেপ্টেম্বরে যখন শি জিনপিং দিল্লিতে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসবেন, তখন সেই মাস্টার প্ল্যানের চূড়ান্ত সিলমোহর পড়বে। আর সেই সিলমোহরের ভেতরে বাংলাদেশের আগামী দিনের রূপরেখা, রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং ক্ষমতার পালাবদলের এক অলিখিত নিয়মও হয়তো খুব সতর্কণে লুকিয়ে থাকবে। যারা আজকে ক্ষমতার মসনদে বসে আছেন কিংবা যারা বিরোধী দলে রয়েছেন, তাদের তারা নিজেরা নিজেদেরকে অজয় ভাবছেন এবং ভূ রাজনৈতিক সমীকরণকে নিজেদের পকেটে মনে করছেন, তাদের জন্য এটি কিন্তু একটি বড় ধরনের সতর্কবার্তা। কারণ যখন বড় দুটি হাতি নিজেদের মধ্যে সন্ধি করে, তখন মাঠের ঘাসগুলো সেই সন্ধির নিয়ম মেনেই কিন্তু বেড়ে উঠতে হয়। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সত্য। সুতরাং আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় বড় চমক আসতে যাচ্ছে। হয়তো এমন অনেক কিছু ঘটবে যা আমরা সাধারণ চোখে এখন একেবারেই কিন্তু দেখতে পাচ্ছি না বা খুঁজে পাচ্ছি না। কিন্তু পর্দার আড়ালে গুটি সাজানোর কাজ ইতিমধ্যে কিন্তু পুরো দমে শুরু হয়ে গেছে। বেজিং এর গ্রেট হল অফ দ্য পিপল থেকে শুরু করে নয়াদিল্লির রায়সিনা হিলস, সব জায়গায় এখন একটাই হিসাব: কিভাবে নিজেদের দ্বিপাক্ষিক স্বার্থ ঠিক রেখে এই অঞ্চলকে স্থিতিশীল রাখা যায়। আর সেই স্থিতিশীলতার সমীকরণে
বাংলাদেশের জনগণের রায় শেষ পর্যন্ত আসলে কোন দিকে প্রবাহিত করা হয় বা কোন রাজনৈতিক শক্তিকে পরোক্ষভাবে লাইফলাইন দেয়া হয় তা দেখার জন্য আমাদের হয়তো আরো কিছুটা সময় তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হতে পারে। তবে একটি কথা নিশ্চিত করে বলা যায়, আগামী দিনের যে রাজনীতি, সেই রাজনীতি আর কোনোভাবে কিন্তু আগের মতো সহজ অঙ্কে মিলবে না। এখানে আবেগ বা রাজপথের স্লোগান নয়, বরঞ্চ কাজ করবে নিখাদ বাস্তববাদিতা। আর সেই রূঢ় বাস্তবতার আলোকে যে দলটি নিজেদের নতুন করে সাজাতে পারবে, আন্তর্জাতিক যে হিসাব নিকাশ রয়েছে সেই হিসাব নিকাশগুলো নিখুঁতভাবে বুঝতে পারবে এবং জনগণের যে নারীর স্পন্দন সেটা ধরতে পারবে, তারাই হবে বাংলাদেশের প্রকৃত ভাগ্য নিয়ন্তা। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।